এইচআর এর ইম্পর্টেন্সটা আমাদের দেশে একটু দুইভাবে মানুষজন দেখে, বোঝে যে এইচআর লাগবে, কিন্তু এইচআর এর সঙ্গে আপনি দেখবেন যে প্রায়শই অ্যাডমিন বলে একটা শব্দ যোগ করে দেয়, যে এইচআর এন্ড অ্যাডমিন, এইচআর এন্ড অ্যাডমিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নো, অ্যাডমিন ইজ এ ডিফারেন্ট থিং। ওটা টোটালি অ্যাডমিন থাকবে, আর এইচআর থাকবে মানুষকে নিয়ে। এবং এইচআর হলো খুব ফাইনার থ্রেড অফ দি ট্রেড। যেই অর্গানাইজেশনেই আমাদের এইচআর প্রফেশনাল যাক না কেন, প্রথম কাজটি হবে ওই অর্গানাইজেশনের কালচারটাকে বোঝা, জানা এবং দেখা। এইচআর এর প্রতিটি প্রফেশনালকে এমপ্যাথেটিক হতে হবে। সিম্প্যাথি তো থাকবেই, সেটা অটোমেটিক্যালি আসছে, বাট ইফ ইউ আর অ্যান এমপ্যাথেটিক পারসন, তাহলে যিনি আপনার আন্ডার স্টাফ তারা তাদের কথা শুনবে এবং একটা ট্রাস্ট এবং সম্মান, রেসপেক্ট চলে আসবে তার প্রতি। দর্শক, লিড এইচআর টক উইথ মুরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আমরা এই এপিসোডটি সাজিয়ে থাকি সাধারণত এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, ট্রেনার এবং টু সাম এক্সটেন্ট একাডেমিশিয়ানদেরকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে এমন একজন অতিথি উপস্থিত আছেন যিনি একাধারে প্রায় এই সবগুলো গুণ তার মাঝে আছে। আমরা কথা প্রসঙ্গে বিস্তারিত জানব। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, সিএইচআর অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিট পেন গ্রুপ অফ কোম্পানিজ। দর্শক চলুন আজকে আমাদের অতিথির সাথে পরিচয় করিয়ে দিই এবং জেনে নেই তার প্রফেশনাল এবং পেশাগত জীবনের নানা অজানা দিক। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Sir, thank you very much for coming in this show. And we are happy to have you here. Thank you to Murad for giving me this opportunity. থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা একটু পেশাগত আলাপচারিতায় যাই। তো আমরা দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারে একেবারে ডাইভার্সিফাইড কেরিয়ার। আপনি চেইন ইন্টারন্যাশনাল রেডিসন গ্রোথে কাজ করেছেন, তারপরে ওয়েস্টিনে কাজ করেছেন, হামিম গ্রুপে কাজ করেছেন, প্রো এজে, আমেরিকান এম্বাসিতে, অকডেনে। এই যে সুদীর্ঘ প্রায় 35 বছরের কেরিয়ার, কখন শুরু করলেন এবং অ্যাকচুয়ালি ছোটোবেলায় কি ইচ্ছা ছিল যে মানে সেই যে সময়টাতে আপনি এইচআরে আসলেন, এখনকার মতো এরকম পশ এইচআর ছিল না বা মানে ওয়েল ফ্রেমড এইচআর ছিল না, কেন এইচআরে আসা হলো ছোটোবেলার স্বপ্ন থেকে? একটু যদি স্যার শুরু করেন ছোটোবেলা থেকেই। এটা একটা চমৎকার প্রশ্ন আপনি করেছেন। আমরা যখন ছোটবেলার প্রশ্ন আপনি বললেন, তো ছোটবেলায় কিন্তু এইচআর বা পার্সোনাল এই সমস্ত কনসেপ্ট ছিল না। মূলতই কনসেপ্ট আমাদের ছিল, আমাদের ছোটবেলায় হতো যে ফ্যামিলি বলতো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, এই সমস্ত জিনিসের মধ্যেই আমরা ঘুরপাক খেতাম। কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ভর্তি হলাম, তখন আমার বিষয় ছিল ইংরেজি সাহিত্য। তো এটা পড়তে যে আমি বেশ কিছু অর্গানাইজেশনের সঙ্গে জড়িয়ে পড়লাম, এবং এটা করতে যেয়ে আমার এক সময় আমার এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, যিনি পার্সোনাল ডিপার্টমেন্ট চালাতেন। তো ওনার সঙ্গে বসে বসে গল্প যখন আমি শুনছিলাম, তখন আমার একটা জিনিস মনে হলো যে এই যে মানে পার্সোনাল হিউম্যান বিইংসকে নিয়ে কাজ করা, তো হিউম্যান বিইংসকে নিয়ে কাজ করা মানে হলো দি ম্যান বিহাইন্ড দি মেশিন। এক্স্যাক্টলি। এই মানুষটি যে যাকে ছাড়া একটা মেশিন চলবে না, তাহলে এটা একটা রিসোর্স, এবং তাদেরকে নিয়ে কাজ করা। তাদের যেহেতু মানুষ, তার শরীর আছে, তার মন আছে, তার ফ্যামিলি আছে, তার সন্তান সন্ততি আছে, এবং তার আবেগ আছে, ইমোশন আছে, তাদের আবেগ আছে, তাদের ইমোশন আছে, কারেক্ট। তো এই মানুষটিকে দিয়ে কাজ করানো একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তো তখন আমার মনে হলো যে এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট হবে, তাই মানুষগুলোকে নিয়ে কাজ করা। মেশিন তো মেশিনের মতোই আছে, কিন্তু মেশিন আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তারা মেশিন পত্রকে দাম দিয়েছেন অনেক, বলেছেন যে মেশিন ছাড়া চলবে না, কিন্তু কেউই কিন্তু হিউম্যান রিসোর্স বা ওই মানুষটিকে নিয়ে ভাবছে না। তখন আমার মনে হলো যে এই একটা জায়গা আছে যেটা গ্যাপ আছে বাংলাদেশে। তখনকার পার্সোনালটা মোটামুটি অ্যাডমিনের একটা উত্তরসূরি। তো এই যে অ্যাডমিনের উত্তরসূরি, যে তাদের মধ্যে যে একটা ভাব ছিল যে ডমিনেটিং টেন্ডেন্সি, এবং আমি বলবো অ্যান্টি এমপ্লয়ি ফিলিংস তাদের মধ্যে সবসময় কাজ করতো। মানে দে থট দেমসেলফ অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ওনার অনলি, এবং দে উইল ডু এনিথিং দে উড লাইক টু ডু। And interestingly, we did not have enough standard operating procedures for them too, except labor law, which was again very old.
নাইনটিন 1965 এর লেবার ল, তখন ওই এক্সিস্টিং, মানে 2006 এর আগের যে অংশটা। 2006 এর আগের যেমন 1965 এর লেবার ল, পাকিস্তান পিরিয়ডের লেবার ল। তো এটার কারণেই হয়েছে কি, যে আমাদের দেশে যে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতো, শ্রমিক আন্দোলন হয়েছে, এবং শ্রমিক আন্দোলনে কিন্তু একটা বিরাট অংশই কাজ করেছে এই পার্সোনাল অফিসার্স, পার্সোনাল ম্যানেজারদের জন্য। তো এইটাকে ভিন্নভাবে নিয়ে এসে এটা কিভাবে প্রোডাক্টিভ অ্যান্ড প্রো ওয়ার্ক, প্রো অর্গানাইজেশন করা যায়, এটা নিয়ে আমি যখন চিন্তা করলাম, তখন ভাবলাম যে ওয়েল, দিস ক্যান বি এ ক্যারিয়ার ফর মি। এইভাবে শুরু করলেন? এইভাবে আমি চিন্তা করলাম যে আসা দরকার। এটা কত সালে স্যার শুরু করলেন আপনি? এটা আমি শুরু করেছেন 1987 সালে, যখন আমি প্রথম সুযোগটা পাই আমেরিকান এমবাসিতে। তার মানে প্রায় 36 ইয়ার্স বা 37 ইয়ার্স। 37, হ্যাঁ। আমি এই আমেরিকান এমবাসিতেই আমাকে প্রথম, তাদেরও পার্সোনাল ডিপার্টমেন্টই ছিল, যেটা এখন তাদের নিশ্চয় চেঞ্জ হয়ে এইচআর। এবং এই পার্সোনাল ডিপার্টমেন্টে আপনি গেলেন, বাট নট ইন এ লোকাল অর্গানাইজেশন, রাদার একটা কূটনীতিক পাড়ার একটা এমবাসির মতো জায়গায়। এমবাসিতে মানে হাউ ওয়াজ চ্যালেঞ্জিং ইট? ও, দ্যাট ইজ ভেরি চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং এই জন্য যে মানে যে কোনো এমবাসি এটা একটা কূটনৈতিক একটা জোন, এটা স্বাভাবিক কর্পোরেট ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের মতো নয়। তো সেখানে কি চ্যালেঞ্জিংটা হলো এটাই, যে টু আন্ডারস্ট্যান্ড দি কালচার অফ দি embassy, the culture of the diplomatic mission. And the culture of the diplomatic mission এই জন্যই মানতে হবে যে, আপনাকে আমি এক ছোট্ট কথা আমি বলতে পারি যে এখানে একটা শব্দের চয়নের পর্যন্ত একটা বিষয় আছে, যে কোন শব্দটা আমি বললে এটা রিপারকেশন হবে না, আর কোন শব্দটা বললে এটাকে পজিটিভ নেওয়া যায়, মানে এত গভীরেও যেতে হয় কখনো কখনো। তো আমাকে ট্রেনিং দিয়েছে তারা, আমি ফরেন সার্ভিস ইনস্টিটিউট FSI বলে, ওয়াশিংটন DC, আই ওয়াজ ট্রেন্ড দেয়ার। তারা আমাকে ট্রেন আপ করে নিয়ে আসছে, এবং ট্রেনিং হিসেবে আমি এখানে একটা পর্যায়ে ফ্যামিলিয়ার হয়ে গেলেন, যে কারণে আমরা ইন পার্সন বলতেছিলাম প্রায় 12 বছর সেখানে কন্টিনিউ করেছেন। 12 বছর। এনিওয়ে স্যার, অল টুগেদার প্রায় 37 ইয়ার্স, যে এক লম্বা জার্নি, এই লম্বা জার্নিতে প্রত্যেক মানুষের জীবনে অনেক সময় কিছু আপস অ্যান্ড ডাউনস থাকে। আপনার এই সুদীর্ঘ কেরিয়ারে কোনো বড় রকমের চ্যালেঞ্জ ফেস করেছিলেন? যদি থেকে থাকে সেখান থেকে উত্তরণের গল্পটা যদি বলেন। চ্যালেঞ্জ তো সবসময় থাকে, কম বেশি চ্যালেঞ্জ ছিলই। আমার এই সুদীর্ঘ 36 বছরে আমার অনেক চ্যালেঞ্জেস আছে। আপনাকে আমি একটি চ্যালেঞ্জ এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেটা আমি বলবো, সেটা হলো আমি অগডেন নামে একটা আমেরিকান কোম্পানিতে হেড অফ HR হিসাবে জয়েন করি। ইট ওয়াজ এ পাওয়ার প্ল্যান্ট? ইট ওয়াজ এ পাওয়ার প্ল্যান্ট, বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট। ওকে। এখন বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্টে যখন আমি জয়েন করলাম, তখন এটা হাইলি টেকনিক্যাল একটা এরিয়া, এবং আমেরিকানরা এখানে কাজ করছেন, ফিনিশ ইন্ডিয়ান, অরিজিনালি ইন্ডিয়ান বাট আমেরিকান, তারা এসছেন, ফিনল্যান্ডের লোকজন এসছেন, বিভিন্ন জায়গার একটা মাল্টি রেশিয়াল একটা ডাইভার্স। এটা বাংলাদেশের কোন এরিয়াতে লোকেশন? এটা হলো হরিপুরে। হরিপুরে, আচ্ছা। কোন জেলায় পড়েছে এটা? এটা পড়ে নারায়ণগঞ্জ। ওকে ওকে স্যার, প্লিজ, শুনতেছিলাম আপনার। তো সেইখানে আমরা কাজ করতে যে আমার প্রথমে যেটা হলো যে আই হ্যাড টু নো দি টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ ইট। তারা টেকনিক্যাল অ্যাসপেক্ট না জানলে একটা HR আমাকে যখন জব ডেসক্রিপশন লিখতে বলা হবে, কোনো অপারেটরের বা কোনো যেটাকে বলে আপনার টেকনিক্যাল লোকজন, মেইনটেনেন্স টেকনিশিয়ান আছে, তারপরে আপনার সেখানে টারবাইন আছে, যে টারবাইনটা যে ঘোরে, টারবাইন অপারেটর যিনি আছেন, মানে টারবাইন খালি চোখে আপনি দেখতে পাবেন না। ভেরি ইন্টারেস্টিং, যে টারবাইন RPM হলো 500, খালি চোখে দেখা যায় না, এত জোরে ঘোরে, এবং বিশাল বড় একটা, অনেক বড় একটা ইলেকট্রিসিটি প্রডিউস তারা করে। তো আমাকে প্রথমেই যেটা কাজ করতে হয়েছে, মাই চ্যালেঞ্জ ওয়াজ যে টু আন্ডারস্ট্যান্ড দি টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ দিস প্রজেক্ট। কারণ আমি তো আমেরিকান এমবাসি থেকে সরাসরি ওখানে গেছি, যেখানে কোনো রকম টেকনিক্যাল ব্যাপার, এন্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার ফ্লো চার্ট জানা, কার কি কাজ, কে কি করছে। আমি দিনের পর দিন ফ্লোরে যে আমি বসে বসে দেখেছি যে কার ধরনের কাজ আছে, অপারেটরের কি কাজ, মেনটেন্যান্স ম্যানেজারের কি কাজ, মেনটেন্যান্স সুপারভাইজারের কি কাজ, জুনিয়র মেনটেন্যান্সে কি টেকনিশিয়ানরা কি করবে, হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি করবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি করবে, এবং এটা ন্যাশনাল গ্রিডে যাবে কিভাবে যাবে, এই জিনিসগুলো আমাকে বুঝতে হয়েছে। তারপরে আমি অর্গানাইজেশন ডেভেলপমেন্টের যে প্রথম কাজটা আমার ছিল সেটা হলো জব ডেসক্রিপশন লেখা,
এবং এই সমস্ত টেকনিক্যাল মানুষদের জব ডিসক্রিপশন আমি খুব সাকসেসফুলি লিখতে পেরেছিলাম। যাক আলহামদুলিল্লাহ। তো এটা একটা বড় হিস্ট্রি যে নতুন ওপেনিং অর্গানাইজেশনে যদি কেউ জয়েন করে এইচআর হিসেবে তার কি করা উচিত, একদম রুট লেভেলে মিশে যেতে হবে এক জি কথায় জি প্রত্যেকের একেবারে। সাথে ওয়ান টু ওয়ান। ইন্টারন্যাশনাল চেইন হোটেলেও স্যার আপনি কাজ করেছেন, রেডিসন ব্লুতে শুরুর দিকে, তারপরে ওয়েস্টিনও আপনার হাত দিয়ে মানে ওপেনিং এইচআর হেড ছিলেন আপনি। এসব ওপেনিং চ্যালেঞ্জগুলো কি কি ছিল এই যে গ্লোবাল ইন্টারন্যাশনাল চেইন হোটেলের? আচ্ছা আমি রেডিসনটা বলি। জি। রেডিসন যখন বাংলাদেশে আসছে সেই সময় বাংলাদেশে 5 স্টার হোটেল বলে মাত্র দুটো হোটেল ছিল, শেরাটন এবং সোনারগাঁও। আর রেডিসন আসছে, আমি ওপেনিং টিম মেম্বার হিসাবে আমার প্রথম দায়িত্ব হলো আবারও এই টোটাল ম্যান পাওয়ারকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার তৈরি করা, রুলস রেগুলেশন প্রসিজার তৈরি করার সাথে সাথে আপনার রিক্রুটমেন্ট করা। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রিক্রুটমেন্ট করা, কারণ এটা তো অ্যাভেলেবল সেক্টর না। অ্যাভেলেবল সেক্টর না, এবং মাত্র দুটো হোটেল। সুতরাং এই দুই হোটেল থেকে আমি লোকজন নিয়ে আসবো কিভাবে, আমরা চেষ্টা করেছি, পেপারে অ্যাড দিয়েছি, কিন্তু অন্য যারা এস্টাবলিশড হোটেল তারা আহ, বেশ কয়েক বছর ধরে চাকরি করছে, তারা তাদের সুযোগ সুবিধা বেনিফিটস এটা ওটা ছেড়ে একটা আননোন জায়গায় এবং আসবে। আরেকটা ব্যাপার হলো যে যখন একই শহরে এই হোটেলটা আসছে নিশ্চয়ই তারা একটা প্রিভেন্টিভ মেজার নিয়েছে হ্যাঁ, এক্সিস্টিং ট্যালেন্টদেরকে রিটেন করার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ। যেমন আমি এই রিক্রুটমেন্টের লোকজনে পাচ্ছিলাম না। কিভাবে স্যার ম্যানেজ তখন করলেন? আমি করলাম কি, আমার মনে হলো যে মিডিল ইস্টে প্রচুর বাংলাদেশি কাজ করে, হোটেলে কাজ করে। এরা হয়তো লেবার হিসেবে গিয়েছে, কিন্তু পরবর্তী গেলে বা ছোটখাটো চাকরি করতে গিয়েছে, কিন্তু এর পরে পরে আমি শুনেছি যে এরা সব বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে তারা বিভিন্ন ধরনের চাকরি করছে। তো আমি তখন খালিজ টাইমসে একটা অ্যাড দিলাম মিডল যে ইস্টের? বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশে রেডিসন ব্লু হোটেলে এই পদের চাকরি অ্যাভেলেবল। বিলিভ মে, সাথে সাথে আমার ইমেল ফ্লাড হয়ে গেল। তো মানুষ বাংলাদেশি বিভিন্ন হোটেলে চাকরি করে, হ্যাঁ। এবং আই রিয়েলি হ্যাড নো প্রবলেম, তারা আসতে চায় দেশে, তারা দেশে এসে কাজ করতে চায়, বাবা মার সঙ্গে ফ্যামিলির সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে থাকবে এবং ভালো কাজ করবে। ওই সুযোগটা পাচ্ছ না বলে তারা ওই মরুভূমিতেই পড়েছিল, তাদের কাছে এরপরে গল্প শুনেছি। তা আমার আর অসুবিধা হয়নি তাদেরকে আমার এখানে নিয়ে এসে করা। আরেকটি চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে ছিল, সেটা হলো যে বাংলাদেশ থেকে যাদের নিচ্ছি তাদেরকে হোটেল ওরিয়েন্টেড করা। হসপিটালিটি ইন্ডাস্ট্রি যেটাকে আমি বলবো, অত্যন্ত ডিসিপ্লিন একটা ইন্ডাস্ট্রি এবং খুবই মানে সফিস্টিকেটেড কাস্টমার সার্ভিস। আসে, সফিস্টিকেটেড বিহেভিয়ার আপনার করতে হবে, জেন্টাল বিহেভিয়ার করতে হবে। অ্যান্ড ইন দ্য হোটেল দ্যার ইজ নো ওয়ার্ড নো, আই ক্যানট ডু, এই কথাটা নেই, এটা অ্যাবসেন্ট। অলওয়েজ প্রোঅ্যাক্টিভ, অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ ইয়েস। রিঅ্যাক্টিভের কোনো কাজ নেই, আমরা আগেই কাজ করব। এবং সবসময় ভদ্রতা নম্রতা বজায় রাখতে হবে, উইথ এ বিউটিফুল ইউনিফর্ম, গ্রিটিং, গ্রুমিং, এই জিনিসগুলো আসছে। এই জিনিসগুলো আমার ফ্রেশ যারা ইউনিভার্সিটিতে আসছে তাদেরকে শেখা দেওয়া একটা চ্যালেঞ্জ ছিল, এবং আমি সাকসেসফুলি করতে পেরেছি। কংগ্রেচুলেশন স্যার, খুব ভালো একটা মানে সাকসেস হিস্ট্রি আমরা শুনলাম। বিশেষ করে আপনি আউট অফ দ্য বক্স চিন্তা করে যে মিডল ইস্টে সার্কুলারটা দিলেন সেটার কারণে এই সাকসেসটা এসেছিল। বাংলাদেশে একটা পরিসংখ্যানে অনুসারে বাংলাদেশ এই মুহূর্তে প্রায় 26,40,000 শিক্ষিত বেকার আছে। মানে কাকতালীয়ভাবে হোক আর যে কারণেই হোক, বিপরীতে প্রায় সমসংখ্যক বিদেশি বাংলাদেশে কাজ করে এবং এদের বিরাট একটা গ্রুপ হলো সিএক্সও লেভেলে। তো এরা প্রায় বছরে $5 বিলিয়ন মতো দেশের বাইরে মানে বাংলাদেশ থেকে রেমিটেন্স নিয়ে যায় তাদের নিজ নিজ দেশে। তো এই গ্যাপটা কেন? বাংলাদেশের এই বেকারত্বের হার, তারা জব পাচ্ছে না, আবার আমরা স্কিল লোক না পেয়ে বিদেশ থেকে লোক নিয়ে আসছি, যেটা বাংলাদেশের বিরাট একটা কি বলবো এটাকে, রেমিটেন্স চলে যাচ্ছে দেশের বাইরে। তো এটার এই গ্যাপটা কেন বলে আপনি মনে করেন, এবং এটা মিনিমাইজের জন্য যদি আপনার পরামর্শ চাই। আচ্ছা, এই প্রথম গ্যাপটা হলো যে আমাদের দেশে যারা এই সংখ্যক যারা এখানে কাজ করছেন তাদের একটা মেজরিটি অংশ, বিশাল অংশ হলো আপনার গার্মেন্টস রিলেটেড ওয়ার্কে তারা কাজ করছে, হ্যাঁ। গার্মেন্টসের সঙ্গে রিলেটেড ওয়াশিং, এরকম টেকনিক্যাল জব। ওয়াশিং কিন্তু অনেক টেকনিক্যাল জব, এনে কেমিক্যাল ব্যবহার করতে হয়, এবং কোন কেমিক্যাল দিলে কতটুকু জিন্সের প্যান্ট কিভাবে ডিসকালারেশন হবে, এই জিনিসগুলা কাজের আছে, হাইলি টেকনিক্যাল। এবং তুলা, টেক্সটাইল, আমাদের দেশে যেহেতু তুলা উৎপাদন হয় না তেমন একটা,
আমাদের ইম্পোর্ট করি, আনতে হয়, ইন্ডিয়াতে হয়, পাকিস্তানে হয়, মিশরে হয়, আমেরিকায় হয়। এই যে, তো ওই ওই দেশগুলোতে টেক্সটাইল ইন্ডাস্ট্রিও প্রচুর আছে, কিন্তু বিকজ অফ দি ইকোনমিক অর্ডার অফ দি ওয়ার্ল্ড তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো ওয়ার সাফারিং। whereas আমাদের অন্টারপ্রিনাররা তখন এই টেক্সটাইল রিলেটেড ইন্ডাস্ট্রি যখন ওরা শুরু করলো, উই রিয়েলি ডিড নট হ্যাভ এক্সপার্ট পিপল। তো আমরা তখন ইন্ডিয়া থেকে, বিশেষ করে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে, বা শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কা থেকে আমরা নিয়ে আসছি। কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমরা নিয়ে আসব, কিন্তু এটার মধ্যে তাদের সঙ্গে আমাদের ডেফিনেটলি চুক্তি হতে হবে যে টেকনোলজি ট্রান্সফার করবে তারা। এক্স্যাক্টলি। আমার নিজস্ব এখানকার যারা আমাদের টেকনিশিয়ান আছেন, ওয়ার্কার আছেন, তাদেরকে টেকনোলজি ট্রান্সফার করবে, এবং এই টেকনোলজিটা ট্রান্সফার করে 2 বছর 4 বছর যখন আমার লোকজন সিদ্ধ হস্ত হয়ে যাবে, আনফর্চুনেটলি তারা যাচ্ছে না। তারা যাচ্ছে না, শুধু না, আমরাই তাদের যেতে দিচ্ছি না। এটার প্রথম কারণ আমি বলবো, আমাদের একটু সম্মান দেখেই বলছি, আমাদের যারা অন্টারপ্রেনাররা আছেন তাদের কেন যেন একটা ধারণা হলো যে বিদেশিরা মোর স্কিল। হ্যাঁ, আমার প্রোডাকশন ভালো হবে, আমার প্রফিট ভালো আসবে। আমি আপনাকে বলি যে ভারতীয়রা আছেন, কিছু পাকিস্তানি আছেন, টার্কিশরা আছেন। আমাদের দেশে টার্কি থেকে আসছেন যারা, বিশেষ করে জিন, যেটাকে আপনার ডেনিম বলে, ডেনিম ফ্যাক্টরিগুলোতে প্রচুর টার্কিশরা চাকরি করে। তার কারণ তাদের দেশে এইটা খুব ফ্লারিশিং একটা, এবং বলা হয় যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ডেনিম কনজাম্পশন করে তুরস্কের লোকজন, আমেরিকান পরে পরে। তো যার ফলে ওখানে এই ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করেছে। হ্যাঁ, এই গ্রুপে আমাদের যারা এখানে ডেনিম করছে বাংলাদেশে, এখানে আপনার প্রচুর টার্কিশ চাকরি বাকরি করে। তো এরা টেকনোলজি ট্রান্সফার করবে, তাহলে আমার একটা এসওপি থাকবে ওর সঙ্গে, যে আমার এই জিনিসগুলো তুমি আমার লোকজনকে শেখাবা। এবং আমাদের ইন্ডাস্ট্রি যারা ওনার আছেন, তাদের কাজ হলো বাংলাদেশি যেই সমস্ত টেকনিক্যাল হ্যান্ড ইঞ্জিনিয়ার আছেন, কেউই খারাপ না। এক্স্যাক্টলি। এদেরকে শেখালে এরা শিখছে, এবং তারা কখনো কখনো বিদেশিদের চেয়েও ভালো করছে। কিন্তু এই যে শেখানোর যে ব্যাপারটা, এই শেখানোর ব্যাপারটা একটু অভাব আছে, এক। 2 নম্বর হলো বিডা। আমি বিডার কে সম্মান জানিয়েই বলছি, বিডাদের একটা সমস্যা আছে। বিডা কখনো চেক মানে চ্যালেঞ্জ করে না যে ওয়াই ইউ আর কিপিং দিস পারসন ফর লং টাইম। টুগেদার, কেন তাদের 2 বছরের ভিসা থাকে। এক্স্যাক্টলি। তো 2 বছরের পরে যখন আবার ভিসা নিতে যাবে, বিডা শুড আস্ক ওয়াই, আমাকে এই জিনিসগুলো তোমরা আমাকে বুঝাই দাও। ঠিক আছে, আরো 2 বছরের জন্য এক্সটেনশন করলাম, কিন্তু 4 বছর 10 বছর ধরে একটা মানুষ করে থাকতে পারে না। তাহলে তার টেকনোলজিক্যাল ট্রান্সফার হলো কোথায়? আমরা যে উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আসছি, এটা বিডাকে দেখতে হবে, সরকারকেও দেখতে হবে। এবং নিশ্চয়ই যদি বিডা এখানে একটা জোরালো ভূমিকা রাখে, তাহলে যারা আমার অন্টারপ্রেনাররা আছে, অন্টারপ্রেনাররা তাহলে এই বিদেশিদেরকে বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। বেশি দিন কন্টিনিউ করতে না পারলেই, এই যে আপনি বললেন যে $5 বিলিয়ন নিয়ে চলে যাচ্ছে, এটা কারেক্ট, এটা তো দেশের অর্থনীতির জন্য খারাপ। আর তাছাড়া আমার হ্যান্ড কেন স্ট্রং হবে না? আমাদের বাচ্চারা কি খারাপ? আমি না, তো দেখি নেই, কারণ যদি সেটাই হতো তাহলে বাংলাদেশের ব্রেন ড্রেনেজ কেন হচ্ছে? বাংলাদেশের ট্যালেন্টটা তো বাইরে গিয়ে ভালো করছে। তারা খুবই ভালো করছে। এবং তার এক্সাম্পল কিছু ট্যালেন্টস রিসেন্টলি এসছে, এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান তারা অন্য একটা এক্সাম্পল। জি, একটা এক্সাম্পল। আমরা আশা করতে পারি যে হয়তো বিডার কিছু ইনিশিয়েটিভের মাধ্যমে এই জিনিসগুলো আস্তে আস্তে গ্যাপ মিনিমাইজ হবে আর কি, আপনি যেগুলো বললেন। আশা করি যে আপনার মাধ্যমে, এই এই অনুষ্ঠানের মাধ্যমে বিডা এবং সরকার একটু এই বিষয়টা নিয়ে তারা অ্যালার্ট হবে, আর সেইভাবেই অ্যাকশন নেবে, যেন বাংলাদেশের জনগণ তাদেরকে রিপ্লেস করবে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার হাতে একটা বই আছে এই মুহূর্তে, দর্শক আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। এটা হলো নেতৃত্বের 7 কাহন, এবং লেখক হলেন উলফাত হোসেন। মানে স্যার, আপনি এই যে নেতৃত্ব বলতে আপনি কর্পোরেটের নেতৃত্বকে বুঝিয়েছেন। হ্যাঁ, তো এই বইটার মানে লেখার আগ্রহটা কোথা থেকে পেলেন, উৎসাহটা কোথা থেকে পেলেন, এবং এর মূল বিষয়বস্তুটা ভিতরে কি, যদি একটু সংক্ষেপে 2-3 মিনিটে বলেন। আচ্ছা, মূল বিষয়বস্তুটা আসলে হলো কর্পোরেট লিডারশিপ। জি। কর্পোরেট লিডারশিপ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বেশ কিছু উদাহরণ দিয়ে বলেছি। আমি যে এতগুলো বিদেশি কোম্পানিতে আমি চাকরি করেছি, এমএনসিতে, আমি কিন্তু অনেক জাঁদ রেল এমডি সিইও ওদের সঙ্গে কাজ করেছি, এবং আমি খুব কাছে থেকে
দেখেছেন? আমি ওনাদেরকে দেখেছি, ওনাদের বিহেভিয়ারাল প্যাটার্ন দেখেছি, how they dealt with problems, how they speak about yourself. আমি আমি অনেক এমডি দেখেছি, যেটা আমরা বাংলাদেশে এমডি, আই এম সরি, আমি সম্মান জানিয়ে বলছি, উনারা অনেক সময় দেখেছেন আপনার মধ্যে যদি সামান্যতম গুণাবলী থাকে, তারা এটাকে প্রেস করেছে, তারা বাহবা দিয়েছে, যেটা আমরা বলি যে প্যাটিং অন দি ব্যাক। এই প্যাটিং অন দি ব্যাক এমপ্লয়ীদের কিন্তু করেছে তারা, এবং তারা তারা নিয়ে আসছে। এবং বিভিন্ন, আমি যেহেতু প্রত্যেকটাতেই ওপেনিং টিম মেম্বারে ছিলাম, তো ওপেনিং যে চ্যালেঞ্জগুলা, সেখানে নেতৃত্ব দেওয়ার যে বিষয়গুলো আছে, এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে লেখা। এখানে কিছুটা থিওরিটিক্যাল জিনিস আসতেই পারে, আপনি পাবেন, কিন্তু মূলতই এই বইটিতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে দিয়েছি, এবং কিছু অনুকরণীয় গল্পও আছে। যাই হোক, আমি বইটা পড়ে নেব স্যার। অন্য কোনো বই কি আমরা পাচ্ছি সহসা আপনার কাছ থেকে? আমি আরেকটি বই আমি লিখেছি অলরেডি, এটা ইন দি প্রেস। এটা আপনার দি শাইনিং ম্যানেজার। এটাও কর্পোরেটকে নিয়ে? এটা কর্পোরেটকে নিয়ে। তাহলে কি এটা ইংলিশে হবে? এটা ইংলিশে হবে। ওকে, উত্তরোত্তর সাফল্য কামনা করছি স্যার। ট্রেড ইউনিয়ন বা সিবিএ হ্যান্ডলিং এর ক্ষেত্রে এইচআর হেডের ভূমিকাটা কেমন হওয়া উচিত? এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ নাকি ফ্রেন্ডলি? আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলেন। ভেরি গুড কোশ্চেন মিস্টার মুরাদ। এই ইউনিয়নকে হ্যান্ডেল করা এইচআর এর জন্য একটা দুরূহ কাজ একসময় ছিল, কিন্তু আমি মনে করি যে এটা খুব দুরূহ কাজ নয়। প্রথম কথা হলো যে আপনি ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল, অ্যান্ড ট্যাক্টফুল হতে গেলে প্রথমটাই হলো বি ফ্রেন্ডলি উইথ দেম, টক টু দেম, স্পিক টু দেম। তাদের কোনো কারণ ছাড়াও আপনি জিজ্ঞেস করতে পারেন, তার শরীর স্বাস্থ্য সম্বন্ধে জিজ্ঞেস করতে পারেন, তার স্ত্রী পুত্র কন্যা সম্বন্ধে জিজ্ঞেস করতে পারেন, যে তোমার ছেলেটি শুনলাম খুব ভালো রেজাল্ট করেছে, এ কি অবস্থা, কোথায় আছে। এই যে ছোটখাটো কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে ট্রেড ইউনিয়নের সঙ্গে এইচআর এর কিন্তু একটা বন্ধুত্ব হওয়া দরকার। বন্ধুত্ব হলে তখন ট্রেড ইউনিয়ন যখন আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, বিশ্বাস যখন করবে, যে ট্রাস্ট আপনি বিল্ড করতে পারলেন, তখন ট্রেড ইউনিয়ন এরা কিন্তু ওপেন আপ করবে। তখন এই জ্বালাও পোড়াও ঘেরাও, এই সমস্ত স্ট্রাইক, হরতাল, লে অফ, এই জিনিসগুলোর মধ্যে তারা যেতে চাইবে না। যেতে গেলে আপনার কাছে আসবে, আপনার কাছে এইচআর কাছে এসে পরামর্শ চাবে, স্যার আমরা কি করব। স্পেশালি ওই চার্টার অফ ডিমান্ড তারা যখন দেয় বছরে, 2 বছর, এভরি অল্টারনেটিভ ইয়ার, এভরি এভরি অল্টারনেটিভ ইয়ার, বা 2 বছর পর, হ্যাঁ 2 বছর চুক্তি হয়। এই যে চার্টার অফ ডিমান্ড যখন দেয়, তখন তো তারা একটা হেফটি ডিমান্ড নিয়ে এসে হাজির হয়। এই হেফটি ডিমান্ড নিয়ে এসে তাদের মনোপুত না হলে তখন তারা হরতাল করবে, লে অফ করবে, এই সমস্ত তারা আন্দোলন শুরু করে। এইচআর ইজ দ্য পার্সন হু স্টেপস ইন বিটুইন দি ম্যানেজমেন্ট অ্যান্ড দি ইউনিয়ন, বার্গেনিং এজেন্ট। এই বার্গেনিং এজেন্টের সঙ্গে এইচআর যখন স্টেপ ইন করবে, এবং এইচআর কে যদি, যেহেতু তারা ট্রাস্ট করে আগে থেকে, এইচআর যখন তাদের কোনো কিছু বলবে, তখন তারা সেটা বিশ্বাস করবে, মানবে। এই জিনিসটা করতে পারলেই সেই ক্যান বি এ সাকসেসফুল এইচআর প্রফেশনাল। আরেকটু কথা বলি মিস্টার মুরাদ, সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত ধারণা হলো, এই যে ইউনিয়ন যে প্রেশার তৈরি সৃষ্টি করে, দিস প্রেশার মেক্স ইউ এ গুড ম্যানেজার। দ্য প্রেশার উইল মেক এ ভেরি স্ট্রং এইচআর ম্যানেজার, আপনাকে তৈরি করে দিবে। এই ইউনিয়ন লিডারই আপনাকে তৈরি করবে। গ্রেট। আশা করি স্যার ইয়াং যারা এইচআর প্রফেশনাল, যারা সিবিএ বা ট্রেড ইউনিয়ন হ্যান্ডেল করে, আপনার এই পরামর্শগুলো তাদের কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি। ইন্ডাস্ট্রি একাডেমিয়ার গ্যাপ নিয়ে অনেক আলোচনা হয়। আপনি স্যার আজকে এই মুহূর্তে শোতে ঢোকার আগেও আপনি ডেফোডিল ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে ক্লাস নিয়ে আসলেন। আমি ইন পার্সন কথোপকথনের প্রেক্ষিতে জানলাম আর কি। এই যে কর্পোরেট প্রফেশনালদেরকে একাডেমিশিয়ান হিসেবে বা অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে এনলিস্ট করা, এটাকে আপনি কিভাবে দেখেন? এর গুরুত্ব কতটুকু, মানে প্রয়োজন আছে কিনা? এটার খুবই প্রয়োজন আছে। প্রয়োজন আছে এই জন্য যে যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, তারা বেশিরভাগই সিলেবাস এবং বুক ওরিয়েন্টেড। আর আমরা যারা প্রফেশনাল লেভেল থেকে যাচ্ছি, আমরা ওই জিনিসগুলো প্র্যাকটিস করেছি, আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও আছে। এবং এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করতে যেয়ে আমাদের নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে, চ্যালেঞ্জের ভিতর দিয়ে আমরা বেরিয়ে আসছি, এবং আমরা ওই প্রবলেমগুলো সলভ করেছি, যেটা হয়তো বই লেখা আছে যে এইভাবে এভাবে সলভ করতে হয়, এটা এভাবে। ধরেন যদি আপনি যে ইউনিয়নের কথাই বললেন, চমৎকার করে লেখা আছে বার্গেনিং এজেন্টের কী কাজ, কিন্তু আসলে ব্যক্তিগতভাবে যদি আপনি ফ্যাক্টরিতে না থাকেন এবং তাদের সঙ্গে না মেশান, না দেখেন, তাহলে আপনার এর বাইরে যে আইনের বাইরে, এসওপির বাইরেও যে আরেকটি
কি বলবো, মানে ইউনিয়নের আরেকটি চেহারা আছে, ওটা তো জানা যাচ্ছে না। কারণ ক্লাসে যখন আমরা যাচ্ছি, আমরা এই থিওরি এবং প্র্যাকটিস দুটোকে একসঙ্গে আমরা অ্যালাইন করে পড়ানো। অ্যালাইন করে আমরা ছাত্রদেরকে বলি, এবং ছাত্ররা খুব মনোযোগ সহকারে শোনে এবং তারা খুব interested feel করে। রিলেট করে হ্যাঁ, থিওরির সাথে। এই জিনিসটি আমাদের ইউনিভার্সিটিরা অফ লেট, আওয়ার ইউনিভার্সিটিজ হ্যাভ রিয়ালাইজড। এবং আপনি দেখবেন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইদানিং প্রফেশনালদেরকে নিয়ে যাওয়া হয়, শুধু এইচআর প্রফেশনাল না, অন্যান্য প্রফেশনালদেরও নিয়ে যাওয়া হয়। এমনকি আমাদের আইবিএতে এই ট্রেড ইউনিয়ন লিডারদেরও আনা হয় যে গ্রেট। তাদের বক্তব্য শোনার জন্য, যাতে কেন। তো এই জিনিসটা ভালো, তাহলে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির গ্যাপটা কিছুটা হলেও কমে আসবে। কমে আসবে। তবুও আমার মনে হয় যে আরো ভেহিমেন্টলি একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রির কোঅপারেশন থাকা দরকার। সেটাই একটা ইউনিভার্সিটিকে সেন্টার অফ এক্সেলেন্স করতে পারে। তো আমরা যারা প্রফেশন থেকে যাই, আমরা কিছুটা হলো সেন্টার অফ এক্সেলেন্সের একটা আবহ সৃষ্টি করতে পারি। ট্রু ট্রু। স্যার, আমাদের এই শোয়ের বিরাট একটা দর্শক গ্রুপ হলো গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট এবং ইয়াং প্রফেশনাল, 0 to 5 ইয়ার্স। এরা আজকের এই এপিসোড দেখার পরে একজন ডক্টর উলফাত স্যার হয়ে উঠতে চাইবেন বা কর্পোরেটের লাইফের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারেন। তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আগামী দিনের এইচআর প্রফেশনাল বা বিজনেস প্রফেশনালদের জন্য? একটু যদি আপনার পরামর্শটা বলেন। আমি প্রথমেই বলবো যে যেই অর্গানাইজেশনেই আমাদের এইচআর প্রফেশনাল যাক না কেন, প্রথম কাজটি হবে ওই অর্গানাইজেশনের কালচারটাকে বোঝা, জানা এবং দেখা। যদি এটা ইন্ডাস্ট্রি হয়, প্রোডাকশন ইউনিট হয়, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তাহলে প্রোডাকশন ইউনিটে আমাদের এইচআর প্রোডাকশন ফ্লোরে যাবে, উনি দেখবেন, সচক্ষে দেখবেন কিভাবে শ্রমিকরা, কিভাবে প্রোডাকশন ম্যানেজাররা এই প্রোডাকশনগুলো করছে। এই যে দেখতে হবে, দেখে নিজেকে আগে সম্পূর্ণভাবে বুঝে নিতে হবে। এটা হলো 1 নম্বর কাজ হবে। 2 নম্বর কাজ হবে যে সেই ইন্ডাস্ট্রিতে আপনি যে আপনার ইম্পর্টেন্সটা বাড়াবেন কিভাবে। এইচআর এর ইম্পর্টেন্সটা আমাদের দেশে তো 2 ভাবে মানুষজন দেখে, বোঝে যে এইচআর লাগবে, কিন্তু এইচআর এর সঙ্গে আপনি দেখবেন যে প্রায়শই অ্যাডমিন বলে একটা শব্দ যোগ করে দেয়, যে এইচআর এন্ড অ্যাডমিন, এইচআর এন্ড অ্যাডমিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নো, অ্যাডমিন ইজ এ ডিফারেন্ট থিং। ওটা টোটালি অ্যাডমিন থাকবে, আর এইচআর থাকবে মানুষকে নিয়ে। এবং এইচআর হলো খুব ফাইনার থ্রেড অফ দি ট্রেড। অ্যাডমিন কিন্তু, আমি সম্মান জানিয়ে বলছি, অ্যাডমিনটা ইজ নট এ ফাইনার থ্রেড, এটা অনেকটা কোর্স ট্রেড আমি যদি বলি। তো এইখানে আমাদের সেপারেট করে যিনি এইচআর প্রফেশনাল, তাকে এই জ্ঞানটাকে আহরণ করতে হবে এবং হাউ টু ডিল উইথ দ্য পিপল, না হাউ টু ফিল, যেটা আমরা বলি এমপ্যাথি যে শব্দটা, এইচআর এর প্রতিটি প্রফেশনালকে এমপ্যাথেটিক হতে হবে। সিম্প্যাথি তো থাকবেই, সেটা অটোমেটিক্যালি আসছে, বাট ইফ ইউ আর অ্যান এমপ্যাথেটিক পার্সন, তাহলে যিনি আপনার আন্ডার স্টাফ, তারা তাদের কথা শুনবে এবং একটা ট্রাস্ট এবং সম্মান, রেসপেক্ট চলে আসবে তার প্রতি। এই দুটো জিনিস করতে হবে। 3 নম্বরটা হলো যে এইচআর মাস্ট বি এবল টু নো দি ডিজিটালাইজেশন প্রোগ্রাম, যেটা আমাদের অনেক এইচআর এর পক্ষে এটা হয় না, আমরা একটু ভয় পাই যে ডিজিটাল প্রোগ্রাম বা একটা বাজেট যদি করতে বলা হয়, আমরা ভয়ে অস্থির হয়ে যাই যে কিভাবে এই এত বড় একটা বাজেট আমি তৈরি করব, বিশেষ করে বিজনেস নলেজের অনেক লেখা। বিজনেস নলেজ। আর আপনি এইচআর এর প্রফেশন যে কোনো বিজনেস যাচ্ছে, ওই বিজনেসের ক্যারেক্টারিস্টিকটা কি বুঝতে হবে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্লেনটাকে বুঝতে হবে, তাহলেই আপনি ম্যানেজিং ডিরেক্টরের কাছের মানুষ হতে পারবেন। আদারওয়াইজ ম্যানেজিং ডিরেক্টরের কাছে এখন আমাদের কি হয়, আপনার এই একটু আলোচনা করতে চাচ্ছি যে ম্যানেজিং ডিরেক্টরের ডান পাশে থেকে প্রোডাকশন, বাম পাশে থেকে সিএফও, এইচআর হয়তো 3rd বা 4th পজিশনে। এইচআর এর অ্যাডমিন, তারা তো কোনো প্রোডাকশন করে না, এটা তো হলো কস্ট সেন্টার, এটা আমার খরচ খালি করে, ইট ইজ নট প্রফিট সেন্টার। আপনাকে প্রমাণ করে দিতে হবে যে এই কাজটি করলে, এভাবে করলে বিজনেসে ইমপ্যাক্ট পড়বে, বিজনেসে ইমপ্যাক্ট পড়বে পজিটিভলি এবং প্রফিটেবিলিটি বাড়বে। স্যার, আগামী দিনে পরিকল্পনা, মানুষ তো আসলে আশা নিয়েই বাঁচে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে লেটস রিটায়ারমেন্ট শুড গো টু রিটায়ার,
রিটায়ারমেন্ট, তাই না? মানে রিটায়ারমেন্টকে উনি রিটায়ারমেন্টে পাঠাতে বলেছেন। তো আপনার আগামী দিনের পরিকল্পনা কি স্যার, যদি একটু বলেন? আমার আগামী দিনের পরিকল্পনাটা এরকম সিম্পল, সেটা হলো যতদিন জীবনটা আছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং চলতে পারছি, ততদিন আমি এইচআর প্রফেশনালদের জন্য এবং বাংলাদেশে যদি কোনো কাজে লাগতে পারি, কোনো ইন্ডাস্ট্রির অর্গানাইজেশন ডেভেলপমেন্ট করার জন্য, এই কাজগুলো আপনারা যারা ইয়াং এবং এখনো কার্যক্ষম আছেন, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে বাংলাদেশের একটা পজিশন থাকবে এবং বাংলাদেশের পতাকা পত্র উঠবে একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে। আমি এই স্বপ্নটা দেখছি এবং সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই। ইনশাল্লাহ স্যার, শুভবাতাস চারদিকে বইছে, আশা করি আমরা অচিরেই হয়তো সেদিকে যাব এবং দোয়া করি আপনি অনেকদিন সুস্থ থাকেন। স্যার, এই যে লিড এইচআর টক উইথ মুরাদ, এই শোটি, প্রফেশনাল শোটি লিড একাডেমির উদ্যোগে, একান্তই একটা ভলান্টারি উদ্যোগ, গ্রাজুয়েটিং স্টুডেন্ট এবং ইয়াং প্রফেশনালদেরকে উৎসাহিত করার জন্য, সাকসেসফুল পিপলদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকেই তাদের সফলতার গল্পটা শোনানোর জন্য, সরাসরি শুনতে পারলে হয়তো তারা উৎসাহিত হয়। এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখেন? এটা একটা অত্যন্ত চমৎকার উদ্যোগ। এটার অভাব আছে বাংলাদেশে, যেটা আমি জেনে খুব খুশি হয়েছি যে লিড একাডেমি এই ধরনের প্রোগ্রামগুলো এখানে অর্গানাইজ করে এবং এটা করা দরকার এবং আরো বৃহৎ পরিসরে করা যায় কিনা সেটাও ভাবতে হবে। হ্যাঁ? আমাদের ঢাকাতেই শুধু না, লিড একাডেমির চিটাগং, যেখানে একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেখানে প্রচুর লোকের কর্মসংস্থান হয়, সেখানে ইউনিভার্সিটি আছে, প্রাইভেট পাবলিক বিভিন্ন ধরনের, সেটি একটা এরিয়া আছে এবং ইদানিংকালে আপনার রাজশাহীতেও বেশ কিছু কার্যক্রম চলছে। তো আমার মনে হয় যে এই চমৎকার উদ্যোগটাকে ডিসেন্ট্রালাইজ করা, একটু ডিসেন্ট্রালাইজ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনারা ছোট ছোট অর্গানাইজ করছেন, এরকম অর্গানাইজ করতে পারে প্রোগ্রাম, অথবা শুধু প্রোগ্রামই অর্গানাইজ করতে পারে 1 দিন 2 দিন 4 দিনের জন্য। স্থানীয়ভাবে অনেক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট এবং পাবলিক, যারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই আপনার ইউটিউব দেখে হয়তো কিছুটা উপকৃত হবে, কিন্তু সামনাসামনি যদি আপনাদেরকে দেখতে পায়, আমি আপনাকে বিলক্ষণ বলতে পারি যে প্রচুর মানুষ আসবে আপনাদেরকে। একটা হল রুমে যদি আপনারা আরেঞ্জ করেন, প্রচুর মানুষ আসবে। আমার ব্যক্তিগতভাবে কিছু অভিজ্ঞতা আছে, আমি দেখেছি নতুন ইয়াং জেনারেশন তারা জানতে চায়, শিখতে দেখতে চায়, শুনতে চায় আপনাদের মুখ থেকে সরাসরি। একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। লিড একাডেমির প্রতি আমার সেই আবেদনটা থাকবে। থ্যাংক ইউ স্যার। লিড একাডেমি নিশ্চয়ই আপনার এই কথাগুলো শুনবেন এবং তারা বিবেচনাধীন রাখবেন আর কি। তো আপনার স্যার শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে একেবারে শর্ট নোটিশে আপনি এসেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, লিড একাডেমিকে ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে আরেকটি এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।